আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার ভৌত রাশি এবং তাদের পরিমাপ, লেকচার 8 পার্ট 2। আজকের লেকচারে আমরা পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা সম্পর্কিত কিছু এমসিকিউ সলভ করব, যেগুলো বিগত বছরগুলোতে বোর্ড প্রশ্নে এসেছে। গত ক্লাসে আমরা পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা সম্পর্কে জেনেছিলাম, চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, শতকরা আপেক্ষিক ত্রুটি ইত্যাদি সম্পর্কে জেনেছিলাম। আশা করি গত ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক আজকের লেকচারটি। দেখো, একটি তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত? তাহলে শুরুতেই আমরা পরিমাপকৃত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বের করে নেই। ধরে নেই পরিমাপকৃত ব্যাসার্ধ আর, তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। এবার আমরা এখানে দেয়া আছে একটি তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি। তাহলে আমরা এখানে সর্বনিম্ন সম্ভাব্য ব্যাসার্ধ বের করব। আর মাইনাস আর হচ্ছে পরিমাপকৃত ব্যাসার্ধ, আর ইন্টু যেহেতু 1% বলা আছে তাহলে 1/100। আর ম্যাক্স ইজ ইকুয়াল টু আর প্লাস আর ইন্টু 1/100। এবার আমরা যেহেতু এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, আমরা সম্ভাব্য সর্বোচ্চ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং সম্ভাব্য সর্বনিম্ন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করব। তাহলে এ মিন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পাই আর মিন স্কোয়ার, তাই না? তাহলে পাই ইন্টু সর্বনিম্ন ব্যাসার্ধ, অর্থাৎ আর মিন আমরা বের করেছিলাম 99 আর ডিভাইডেড বাই 100 স্কোয়ার। তাহলে এখানে আসবে 0.9801 পাই আর স্কোয়ার। আবার আমরা সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল বের করব, পাই আর ম্যাক্স স্কোয়ার। পাই ইন্টু আর ম্যাক্স বের করা আছে 101 আর ডিভাইডেড বাই 100 হোল স্কোয়ার। এটা আসবে 1.0201 পাই আর স্কোয়ার। এবার আমরা সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি এবং সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি বের করব। তাহলে চূড়ান্ত ত্রুটির জন্য আমরা চূড়ান্ত ত্রুটিকে সবসময় পরম মানের মধ্যে আটকে লিখি। আমরা এর সবসময় পজিটিভ মানটা নিয়ে হিসাব করি। তাহলে চূড়ান্ত ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বের করব 9। প্রথমে সর্বনিম্ন বের করব 0.9, একটা বের করলেই হয়, পাই আর স্কোয়ার মাইনাস, আর পরিমাপকৃত ক্ষেত্রফল হচ্ছে সর্বনিম্ন ক্ষেত্রফল হচ্ছে 0.9801 পাই আর স্কোয়ার, আর পরিমাপকৃত ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আমরা জানি সম্ভাব্য প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের মধ্যে যে পার্থক্য, এটাকে আমরা চূড়ান্ত ত্রুটি বলি। ইজ ইকুয়াল টু 0.0199 পাই আর স্কোয়ার।
এরপর আমরা সম্ভাব্য সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বের করব। সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বের করার জন্য আমাদের সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে পরিমাপকৃত ক্ষেত্রফলটা বিয়োগ দিতে হবে। তাহলে সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল হচ্ছে a max, যেটা আমরা বের করেছিলাম 1.0201 পাই আর স্কয়ার মাইনাস পরিমাপকৃত ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। 0.0201 পাই আর স্কয়ার। এবার আমরা আপেক্ষিক ত্রুটি বের করব। আমরা জানি আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। এবং আপেক্ষিক ত্রুটি হিসাবের সময় আমরা যে চূড়ান্ত ত্রুটিটা লিখি সেটা সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি নিয়ে আমরা হিসাব করি। এখানে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.0201, তাহলে 0.0201 পাই আর স্কয়ার, আর পরিমাপকৃত ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার কাটা গেল, এখানে থাকে 0.0201। এখানে প্রত্যেকটা অপশন যেহেতু পার্সেন্টে দেয়া আছে, তাহলে আমরা এটাকে 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে এখানে আসবে 2%। আনসার হচ্ছে খ। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো 11 নাম্বার, একটি গোলকের ব্যাসার্ধ দেয়া আছে r ইজ ইকুয়াল টু 5.3 প্লাস মাইনাস 1 একক হলে আয়তনের শতকরা ত্রুটি কত? এখানে 5.3 হচ্ছে পরিমাপকৃত ব্যাসার্ধ এবং প্লাস মাইনাস 0.1 হচ্ছে ত্রুটি। তাহলে আমরা যেহেতু এখানে আয়তনের শতকরা ত্রুটি বের করতে বলা হয়েছে, আমরা প্রথমে পরিমাপকৃত আয়তন বের করব। আর আমাদের এখানে পরিমাপকৃত ব্যাসার্ধ দেয়া আছে 5.3। তাহলে পরিমাপকৃত ব্যাসার্ধ যদি দেয়া আছে 5.3, তাহলে পরিমাপকৃত আয়তন হবে 4/3 পাই আর কিউব। এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, যেটা পরিমাপকৃত ব্যাসার্ধ। যেহেতু আমরা পরিমাপকৃত আয়তন বের করছি, আমাদের এখানে পরিমাপকৃত ব্যাসার্ধ নিতে হবে। তাহলে 623.61 হবে পরিমাপকৃত আয়তন। এবার আমরা সর্বোচ্চ ব্যাসার্ধ এবং সর্বনিম্ন ব্যাসার্ধ বের করব। সম্ভাব্য সর্বোচ্চ ব্যাসার্ধ এবং সম্ভাব্য সর্বনিম্ন ব্যাসার্ধ বের করব। সেখান থেকে আমরা সম্ভাব্য সর্বোচ্চ আয়তন এবং সম্ভাব্য সর্বনিম্ন আয়তন বের করব। তাহলে চলো আমরা প্রথমে আর ম্যাক্স বের করি। আর ম্যাক্স হচ্ছে 5.3 প্লাস 0.1 5.4। তাহলে সম্ভাব্য সর্বোচ্চ ব্যাসার্ধ থেকে আমরা সম্ভাব্য সর্বোচ্চ আয়তন বের করতে পারবো। অর্থাৎ ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু আমরা এখানেই বের করে নেই 4/3 পাই আর ম্যাক্স কিউব হবে না, তাহলে এখানে আর ম্যাক্স বের করা আছে 5.4, তাহলে 5.4 কিউব। এটা ক্যালকুলেটরে বসালে আসবে 659.58। এরপরে আমরা সম্ভাব্য সর্বনিম্ন ব্যাসার্ধ বের করব। তাহলে 5.3 মাইনাস 0.1, 5 এখান থেকে আমরা সম্ভাব্য সর্বনিম্ন আয়তন বের করব। তাহলে 4/3 পাই আর মিন কিউব হবে। এখানে আর মিন বের করেছিলাম 5.2 কিউব
তাহলে এটা ক্যালকুলেটরে বসালে আসবে 588.97। এবার আমরা সম্ভাব্য সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি আয়তন পরিমাপে এই যে আয়তনের জন্য সম্ভাব্য সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি এবং সম্ভাব্য সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি বের করব। তাহলে চলো চূড়ান্ত ত্রুটি লিখি এখানে। সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বের করার জন্য আমাদের সর্বোচ্চ যে আয়তনটা বের করেছি এই যে এই সর্বোচ্চ আয়তন থেকে আমরা পরিমাপকৃত আয়তন যেটা এই যে এইটা বের করেছি এটা বিয়োগ করব। আবার সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি বের করার জন্য আমরা সর্বনিম্ন যে মানটা বের করেছিলাম এবং পরিমাপকৃত আয়তন যেটা বের করেছিলাম এই দুইটার পার্থক্য নিব। তাহলে পরিমাপকৃত মান হচ্ছে ৬২.৬৪ মাইনাস আর সর্বনিম্ন আয়তন হচ্ছে 588.97। তাহলে এখানে আসবে 35.94। আর এখানে অর্থাৎ সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি আসবে 34.62। এবার আমরা আপেক্ষিক ত্রুটি বের করব। আমি এখানে বের করি আপেক্ষিক ত্রুটি। আমরা আপেক্ষিক ত্রুটি সবসময় সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি নিয়ে হিসাব করি। দেখো এখানে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি হচ্ছে 35.94 ডিভাইডেড বাই আর আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু আমরা জানি চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। তাহলে পরিমাপকৃত আয়তন আমরা পেয়েছিলাম 623.64। যেহেতু এখানে পার্সেন্ট দেয়া আছে অপশনগুলো আমরা এখানে 100 দিয়ে গুণ করে নিলাম। এখানে আসে 5.7%। এখানে একটা অপশনও 5.7% নেই। দেখো একটাও 5.7 নেই। তাহলে চূড়ান্ত ত্রুটি নিয়ে আমরা যদি আপেক্ষিক ত্রুটি হিসাব করি তাহলে আমরা পাচ্ছি না। যদিও চূড়ান্ত সর্বোচ্চ ত্রুটি নিয়েই আপেক্ষিক ত্রুটি হিসাব করার নিয়ম। কিন্তু আমরা এখানে চূড়ান্ত সর্বোচ্চ ত্রুটি নিয়ে আপেক্ষিক ত্রুটি হিসাব করলে সেটা আমরা অপশনে একটাও আমরা পাচ্ছি না। আমাদের আনসারের সাথে মিলছে না। তাহলে আমরা চূড়ান্ত সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি নিয়ে আপেক্ষিক ত্রুটি হিসাব না করে আমরা চূড়ান্ত সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি নিয়ে একটু হিসাব করে দেখি মেলে নাকি। তাহলে চূড়ান্ত সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি হচ্ছে 34.62 এটা। আর পরিমাপকৃত মান হচ্ছে 623.64। এবার দেখি এখানে আসে 5.55%। দেখো এইটা মিলে গেছে। আনসার হচ্ছে গ। অর্থাৎ আমরা যদিও আমাদের নিয়ম হচ্ছে আমরা সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটিটা নিয়ে আপেক্ষিক ত্রুটি হিসাব করার, কিন্তু এখানে আমাদের যেহেতু অপশনে আমরা এখানে এই আনসারটা পাচ্ছি না, তাই আমরা সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি নিয়ে যদি আপেক্ষিক ত্রুটিটা বের করলাম, যে আপেক্ষিক ত্রুটিটা বের করলাম সেটা আমাদের এই অপশনে দেয়া একটার সাথে মিলে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো একটি স্কেলের সাহায্যে সর্বনিম্ন 1 মিলিমিটার পর্যন্ত মাপা যায়। অর্থাৎ ক্ষুদ্র এক ঘরের মান দেয়া আছে 1 মিলিমিটার। যদি কোনো বস্তুর দৈর্ঘ্য 1 মিলিমিটার হয়
তাহলে বস্তুর দৈর্ঘ্য 1 মিলিমিটার, এটা পরিমাপকৃত মান দেয়া আছে। তাহলে পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে? আমরা জানি আপেক্ষিক ত্রুটি, শতকরা আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইনটু 100। তাহলে এখানে আমাদের পরিমাপকৃত মান আছে 1 মিলিমিটার, কিন্তু চূড়ান্ত ত্রুটি আমরা জানি না। তাহলে চলো চূড়ান্ত ত্রুটিটা বের করি। চূড়ান্ত ত্রুটি বের করার একটি সূত্র হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান, যেটা আমাদের প্রশ্নে দেয়া আছে, ডিভাইডেড বাই 2। দেখো এখানে দেয়া আছে একটি স্কেলের সাহায্যে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, অর্থাৎ মূল স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান দেয়া আছে 1 মিলিমিটার ডিভাইডেড বাই 2, এখানে হবে 0.5 মিলিমিটার। তাহলে আমরা লিখতে পারি 0.5 মিলিমিটার, আর পরিমাপকৃত মান দেয়া আছে 1 মিলিমিটার। তাহলে আনসার হবে 50%। আশা করি বুঝতে পেরেছো। দেখো এইটা একটি স্কেলের সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়। পরিমাপের চূড়ান্ত ত্রুটি কত হবে? এখানে আমাদের চূড়ান্ত ত্রুটি বের করতে বলা হয়েছে। তাহলে চূড়ান্ত ত্রুটি ইজ ইকুয়াল টু আমরা জানি চূড়ান্ত ত্রুটির একটি সূত্র হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান ডিভাইডেড বাই 2। তাহলে মূল স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার দেয়া আছে, ডিভাইডেড বাই 2 হচ্ছে 0.5 মিলিমিটার। এখানে 0.5 মিলিমিটার একটা অপশনেও নেই, তাহলে আমরা 0.5 কে একটু সেন্টিমিটারে নিয়ে দেখি। সেন্টিমিটারে নিতে হলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। এখানে আসে 0.05 সেন্টিমিটার। তাহলে আনসার হচ্ছে গ। একটি দণ্ডের দৈর্ঘ্য দেয়া আছে 12 প্লাস মাইনাস 0.05 সেন্টিমিটার। দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? এখানে এই 12 হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য, প্লাস মাইনাস 0.05 হচ্ছে চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটিকে আমরা সবসময় পরম মানের মধ্যে লিখি, অর্থাৎ আমরা চূড়ান্ত ত্রুটির সবসময় পজিটিভ মানটা নিয়ে হিসাব করি। অর্থাৎ পরম মানের মধ্যে যদি ধনাত্মক থাকে তাহলে আমরা এটাকে ধনাত্মক লিখতে পারি, কিন্তু পরম মানের মধ্যে যদি কখনো ঋণাত্মক মান থাকে তাহলে ওটাকে আমরা ধনাত্মক হিসেবে লিখতে পারি। আশা করি পরম মানের এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা আপেক্ষিক ত্রুটি হিসাব করি। আমরা জানি আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান। তাহলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.05 আর পরিমাপকৃত মান হচ্ছে 12। তাহলে আনসার হবে 0.04 0.0044 গ। এরপরে পরেরটা দেখি, চূড়ান্ত ত্রুটি সমান হলে কোন বইটির দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি বেশি হবে? এরকম একটা প্রশ্ন আমরা গত ক্লাসে দেখেছিলাম। আমরা জানি আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। তাহলে দেখো পরিমাপকৃত মানের সাথে আপেক্ষিক ত্রুটির সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা বাড়লে আর একটা কমবে। তাহলে এখানে বলা আছে যে চূড়ান্ত ত্রুটি সমান হলে, অর্থাৎ সেম চূড়ান্ত ত্রুটি যদি সেম হয় তাহলে আপেক্ষিক ত্রুটি নির্ভর করবে পরিমাপকৃত মানের উপর। দেখো এখানে কয়েকটা পরিমাপকৃত দৈর্ঘ্য দেয়া আছে বইয়ের, 10, 15, 20, 25 সেন্টিমিটার। তাহলে যেটার যে পরিমাপকৃত মানটা ছোট তার জন্য চূড়ান্ত ত্রুটি বেশি হবে। এখানে বলা হয়েছে কোন সমান হলে কোন বইটির দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি বেশি হবে। চূড়ান্ত ত্রুটি সমান হলে কোন বইটির আপেক্ষিক ত্রুটি বেশি হবে। তাহলে যার পরিমাপকৃত দৈর্ঘ্য কম হবে তার আপেক্ষিক ত্রুটি বেশি হবে। এখানে সবথেকে কম পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটারের জন্য তাহলে আপেক্ষিক ত্রুটি অন্য গুলোর তুলনায় বেশি হবে।
এই ৩ টার থেকে ১০ সেন্টিমিটার এই পরিমাপকৃত দৈর্ঘ্যটির আপেক্ষিক ত্রুটি বেশি হবে। আশা করি বুঝতে পেরেছ। দেখো আপেক্ষিক ত্রুটি কি? আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। ডি ব্যাস এবং এইচ উচ্চতা বিশিষ্ট কোন সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র কোনটি? দেখো এখানে সিলিন্ডারে আয়তন নির্ণয়ের সূত্র তোমরা ছোট ক্লাসে পড়েছো, দেখো এখানে দেয়া আছে। B = পাই আর স্কয়ার এইচ, এটাকে আমরা আবার লিখতে পারি 1/4 পাই ডি স্কয়ার এইচ। তাহলে আনসার হচ্ছে 1/4 পাই ডি স্কয়ার এইচ। পুরো ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের আয়তন কত? এখানে বৃত্ত বলতে একটি গোলক বোঝাচ্ছে। তাহলে গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব। এখানে আর হচ্ছে 2 কিউব ব্যাসার্ধ যেটা, তাহলে আনসার হবে 32/3 পাই। আনসার হচ্ছে ঘ। আয়তকার বস্তুর ক্ষেত্রে কোন সূত্রটি সঠিক? আয়তকার বস্তুর আমরা জানি আয়তকার বস্তুর দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে আনসার হচ্ছে আয়তন দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। ঘ। একটি ঘন গোলাকার বস্তুর ব্যাসার্ধ আর হলে বস্তুটির আয়তন কত? ঘন গোলাকার বস্তুর আয়তন পরিমাপের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। দেখো ছ। যান্ত্রিক ত্রুটি, দেখো একটি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। যান্ত্রিক ত্রুটি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। হ্যাঁ, এটা সঠিক। ত্রুটি ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে। শতকরা আকারে প্রকাশ করা যায়। যান্ত্রিক ত্রুটি শতকরা আকারে প্রকাশ করা যায় না। ভার্নিয়ার ধ্রুবকের সাথে গুণ করে পরিমাপ করা যায়। এটাও সঠিক। তাহলে সঠিক হচ্ছে ১ আর ৩। দেখো আপেক্ষিক ত্রুটি এক ধরনের অনুপাত। হ্যাঁ, আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান, অর্থাৎ চূড়ান্ত ত্রুটি ও পরিমাপকৃত মানের অনুপাত। পরের অপশনটি দেখো সত্যিকার ত্রুটির পরিমাপ। এখানে সত্যিকার ত্রুটি বলতে বোঝানো হচ্ছে চূড়ান্ত ত্রুটি যেটা। তাহলে আপেক্ষিক ত্রুটি শুধু সত্যিকার ত্রুটির পরিমাপ না, আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটি এবং পরিমাপকৃত মানের অনুপাত। তাহলে এটা হবে না। সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেলে আপেক্ষিক ত্রুটি কম হয়। এটা সঠিক। তাহলে সঠিক আনসার হচ্ছে ১ ও ৩। পরিমাপের ক্ষেত্রে দেখো ২১ নাম্বারটা, পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপ করা মান। এটা সঠিক। ভার্নিয়ার ধ্রুবক তোমরা জানো প্রধান স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। এটাও সঠিক। লঘিষ্ঠ গণন বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বাই পিচ। না, এইটা না, এটা সঠিক না। আমরা জানি লঘিষ্ঠ গণন পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখানে উল্টো দেয়া আছে। তাহলে এটা সঠিক না। আনসার হচ্ছে ১ ও ২। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, এই চ্যাপ্টারের প্রতিটি লেকচার প্লেলিস্ট আকারে ইউটিউবে আপলোড করা থাকবে, যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলেও তোমরা ওই লেকচারটি ওখান থেকে দেখে নিতে পারো। আশা করি এই লেকচারটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।